কালাকালাটা ঠিক ভাইবটা ক্রিয়েট হলো কোন মোমেন্টে, কখন বুঝলে যে এই গানটা আসলে একটু আউট অফ দ্য বক্স হয়ে গেছে? আমি আসলে না প্রথম দিকে একটু বুঝতেও পারছিলাম না, প্রসেস করতে পারছিলাম। আমি এটা বুঝছি যে আমি রাস্তায় যখন হাঁটলাম এবার বাংলাদেশে, একজন দুজন আসলো আমার সাথে ছবি তুললো, যেখানে আমি যাচ্ছি না কেন এরকম একজন দুজন দাঁড়িয়ে যাচ্ছে, চিনছে। আচ্ছা, যেটা আমার ভালো লাগছে, যেটা মানুষের মধ্যে আনন্দ ছড়াচ্ছে, রাইট, এটাই বেশি ভালো লাগছে, যে একটা বাচ্চা ছেলে আনন্দ পাচ্ছে, আবার একটা দেখা গেলো যে বয়স্ক, তারও ওটা খুব ভালো লাগছে। এটা আমি তো আসলে এখন লোকে আমায় চিনছে কালা কালা দিয়ে, কিন্তু কিছু মানুষ তো আমার সোশ্যাল মিডিয়া দিয়ে কিছু মানুষ আমাকে চিনতো, যেমন আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বা জাহাঙ্গীরনগর সিলেক্টিভ ফ্যান তোমার বেস ছিল, ওরা আমাকে ডেকে নিয়ে গেছিল ওই মনে লাগে ভয় বা বন্ধু বাজার সুর, এই গানগুলো ওদের। আমি যদি বলি কালা কালার পরে অনেক, আমি যদি এখন আজকে জরিপ করি, কালা কালার 2 লাইন পরে অন্য লাইন হয়তো কারো মনেও না থাকতে পারে, কিন্তু ও কালা কালা পিক করে ফেলছে। কালা কালা পিক করছে না, কিন্তু কালা কালাটা পর্যন্ত আসতে আপনি কি অর্গ্যানিক্যালি আসছেন, নাকি আপনি এটাকে ইউ পুশড ইট, ইউনো? কারণ আমি যখন শ্যুটটা করেছি ভাই, তখন কিন্তু আমি কম্পিউটারে বসিনি। আমার শ্যুটটা যখন আমি করি, আমি মাথায় করি, তারপর আমি তানপুরায় বসি, আমি হারমোনিয়ামে বসি, আমি দেখি খালি গলায় এটা কেমন লাগছে। আচ্ছা আচ্ছা, পুরো গানটা আমি, কারণ আপনি দেখেন আমাকে কতবার খালি গলায় সাংবাদিক সেই গানটা আমার দর্শক, আমি আছি এখন লস অ্যাঞ্জেলেসে, এবং যে ছেলেটার পাশে বসে আছি ওর উত্তাপ এখন সবাই জানতে পাচ্ছেন। সো ওর সম্পর্কে বলি যে ওর সাথে আমার আসলে আজকের এই আরজিন হয়ে ওঠার বেশ আগে থেকেই পরিচয়, এবং এটা ভেবে ভালো লাগে যে ওকে আমি আগে থেকে চিনি, বা ও আমাকে চিনে, আমাকে একটু গুরুত্ব দেয়। শিল্পীর একটা বিনয় থাকতে হয়। সো সেটা যত ফেম আসুক বা যতজন মানুষ চিনুক, এই বিনয়টাই আসলে প্রত্যেক শিল্পীকে বড় করে, আরজিনের ভেতরে সেটা আছে। সম্প্রতি আজকে বসতে গেলে এক ধরনের স্বার্থ অনেকে খুঁজে পাবে, স্বাভাবিক, কারণ আমরা স্টারডমটাকেই ফেরি করে চলি। একটা শো আমরা করেছিলাম, সেটার কোনো এক কারণে তোমার সাথে আর করা হয়নি। ইন্ট্রোডাকশন করি, আরজিন কামাল, দিস ইজ মি তানভীর। আমরা ওর শহরে বসে কথা বলছি। মাত্রই বাংলাদেশ থেকে এলে না? 3 দিন হলো। বাংলাদেশে এবারের ট্রিপটা কেন, মানে কীভাবে? বাংলাদেশে মূলত যাওয়ার কারণ ছিল মায়ের সাথে দেখা করা, পরিবারের সাথে একটু সময় কাটানো। কিন্তু সবাই মনে করেছে যে গানটার একটা জার্নি বোধহয়, গানটার জন্য বোধহয় একটা, তাই কি? ওরকমটা হয়ে গেল ওখানে যাওয়ার পরে। কারণ আমি যখন এখান থেকে আমি যখন দেখছিলাম গানটার একটা হাইপ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তো আমার কাছে আমি এটুকু তো বুঝলাম যে মানুষজন শুনছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যেটা হয় যে অনেক কিছুই তো সোশ্যাল মিডিয়াতে হয়, কিন্তু সেটা তো আসলে মিডিয়া পর্যন্ত যায় না, ও সোশ্যাল মিডিয়াতেই ঘোরাফেরা করে। কিন্তু আমি বাংলাদেশে যাওয়ার পরে যখন দেখলাম যে বিভিন্ন জার্নালিস্টরা, গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম আমার কাছে সময় চাইছে, তখন আমি বুঝলাম যে এটার একটা অন্য ধরনের বাস ক্রিয়েট হয়েছে। প্রচুর ইন্টারভিউ দিতে দেখলাম, এবং এক পর্যায়ে আমি এটাও তোমার ফেসবুক স্ট্যাটাসে পড়লাম যে আর কথা বলতে চাই না। এটা এই বিরক্তির কারণ কি? এটা বিরক্তি ঠিক না, আমার কাছে মনে হয়েছিল যে আমার সময়টা ডিভাইড হয়ে যাচ্ছে। কারণ আমার পরিবারে তো আমার মায়ের সাথে সময় কাটাতে, বাবার সাথে আমার ভাগনা ভাগ্নি, ওদের সাথে সময় কাটাতে গিয়েছিলাম। এর আগেও যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন কিন্তু আমি যথেষ্ট সময় নিয়ে গিয়েছি। তখন হয়তো ওই সময়টা আমার ছিল, কেউ ডাকলে হয়তো আমি খুশি হয়ে যেতাম তখন। কিন্তু এবার যেটা মনে হচ্ছিল যে না, আমার সময়টা তো চলে যাচ্ছে, কারণ এত অল্প সময়ের জন্য। কারণ আমি 7 দিনের জন্য গেলাম, আমি ভেবেছিলাম 8 দিন, পরে দেখলাম না, আসলে তো ইউএস এর সাথে সময়ের তো ডিফারেন্স আছে। 14 ঘন্টা তো আপনি যাওয়ার সময় তো আপনি একদিন নষ্ট হয়ে যায়। তো তখন মনে হচ্ছিল যে না, আমার ফ্যামিলি টাইমটা আসলে কিল হয়ে যাচ্ছিল, এটা ওটা ভাগ হয়ে যাচ্ছে। খুবই কমন প্রশ্ন, তারপরও এইভাবে করি যে তুমি খুব মেলো গানের শিল্পী, এবং আমি ফ্যানাটিক হয়েছি কিন্তু বন্ধুবাজার সুর বা খুব মধুর অল্প কিছু ইনস্ট্রুমেন্ট, তোমার গলার কারুকাজ, কিন্তু ভাইরাল হয়ে গেল আরজিন আসলে একেবারেই কি বলবো, এই যে এখনকার
যেই টাইপের গান চলছে, যে চটুল গান, আমি কোনো গানকে খারাপ ভালো ব্র্যাকেটবন্দি করতে চাই না। তো এই ট্রানজেকশনটা কেমন লাগছে? দর্শক শ্রোতারা পিক করে ফেললো একটা অন্য গান, এটা শিল্পীর জন্য কেমন লাগে? আমার কাছে মনে হচ্ছে যে এই গানটা দিয়ে আমাকে চেনাতে, মানে চেনার কারণে, কারণ এটা তো আসলে আমি তো এই গানগুলো করি, এমন তো না যে গানগুলো আমি করি না। আমার কাছে আমার যেটা আমার ভালো লাগে, যেটা মানে গান বাজনার সাথে আমি যদি খাবারের সাথে তুলনা করি, আমাদের না বিভিন্ন ধরনের খাবার কিন্তু ভালো লাগে। তা আমারও ওই খুব হাইলি প্রডিউস ওই গানগুলো ভালো লাগে। আবার খুবই মিনিমাল মিউজিকে, আমি এমন গান আছে যেটাতে আমি মাত্র 1টা থেকে 2টো মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে করা, তো সেই গানগুলোও ভালো লাগে। তো ওগুলো তো যার কারণে আমার কাছে দুটো গানই, মানে সব গানের প্রতি আমার ভালোবাসা। আর এই গানটা তো আমি করেছি যে এখানকার যে অ্যারেঞ্জমেন্টে, এখানকার যে ব্যান্ডের সাথে আমি কাজ করি, তাদের সাথে এই কাজ। এই ব্যান্ডের নামটা কি? মিস্টিক্যাল জয়রাইড। সো সেইভাবে ফিউশন করে কালাকালাটা তৈরি। কালাকালাটা ঠিক ভাইবটা ক্রিয়েট হলো কোন মোমেন্টে, কখন বুঝলে যে এই গানটা আসলে একটু আউট অফ দ্য বক্স হয়ে গেছে? এটা যখন আলিফ, একজন নৃত্যশিল্পী বাংলাদেশের, ও এটার একটা রিলস বানিয়েছিল গত বছর এলেতে, যখন ও বেড়াতে ও কাজ আসলে এখানে শো করতে আসে। এরপরে আমি ওই শোতে আমি ও যেহেতু জাহাঙ্গীরনগরে আমার ছোট ভাই, ওকে আমি এলে বেড়াতে যাওয়ার সময়, ঘোরার সময়, তো ওই আরবান লাইফসে গিয়ে ও বলে যে আমি একটা রিলস বানাবো। তখন এই তো রিলসটা হয়, কিন্তু পোস্ট করে কিছুদিন আগে। ওটা পোস্ট করে আমি দেখলাম যে ওটার একটা ফেম কেমন লাগে, একটা মানে আমি আসলে না প্রথম দিকে একটু বুঝতেও পারছিলাম না, প্রসেস করতে পারছিলাম। আমি এটা বুঝছি যে আমি রাস্তায় যখন হাঁটলাম এবার বাংলাদেশে, একজন দুজন আসলো আমার সাথে, ছবি তুললো, যেখানে আমি যাচ্ছি না কেন এরকম একজন দুজন দাঁড়িয়ে যাচ্ছে, চিনছে। যেটা আমার ভালো লাগছে, যেটা মানুষের মধ্যে আনন্দ ছড়াচ্ছে, এটাই বেশি ভালো লাগছে, যে একটা বাচ্চা ছেলে আনন্দ পাচ্ছে, আবার একটা দেখা গেলো যে বয়স্ক, তারও ওটা খুব ভালো লাগছে। এটা একটা উন্মাদনা তৈরি করলো, দুর্দান্ত এক অনুভূতি, তাই না? এটা ভালো লাগছে। একটা শো আমি দেখলাম যে কালা নাইট হলো, আমি যদিও ইউএসএতে আছি যেহেতু বেশ কিছুদিন, সো এই শোটা কি আগে থেকে প্রিপ্ল্যান ছিল? এবং না, এটা ওখানে যাওয়ার পরে, কারণ আমি ওখানে যাওয়ার পরে আমি দেখলাম যে অনেকে আমার সাথে দেখা করতে চাইছে। আমি ভাবছিলাম যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেখি যে আসলে কতজন দেখা করতে চাইছে। অনেকে আমাকে নিয়ে রিলস বানিয়েছিল আসলে, বাংলাদেশ থেকেও। আমি ভাবছিলাম ঠিক আছে, একটা দেখা সাক্ষাৎ করি, কোথাও বসে কফি খাই। কারণ এর আগেও কিন্তু আমি তো আসলে, এখন লোকে আমায় চিনছে কালা দিয়ে, কিন্তু কিছু মানুষ তো আমার সোশ্যাল মিডিয়া দিয়ে কিছু মানুষ আমাকে চিনতো, যেমন আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বা জাহাঙ্গীরনগর, ওরা আমাকে ডেকে নিয়ে গেছিল ওই মনে লাগে ভয় বা বন্ধু বাজার সুর, এই গানগুলো ওদের ভালো লাগতো। তো ওরকমই আমি ভাবছি যে কোথাও হয়তো গিয়ে তাহলে যদি দেখা, এরকম একটা দিন আমি রাখতেই পারি, কয়েক ঘন্টা, তো ঠিক আছে। কিন্তু ওটা আমি যখন পোস্ট করি, এটা এত মানুষ ওটাতে রেসপন্স করে, তখন ওটা আসলে মানে ওভাবে চায়ের দোকানে গিয়ে সম্ভব না। সো যেটা হয় যে একটা গান হিট হয়ে গেলে ওই লেভেল বা ওই টাইপের গান করার জন্য একটা ফ্রিকনেস তৈরি হয়। সেটা আগে হতো, প্রডিউসাররা বলে দিত ভাই ওই গানটা যেহেতু চলতেছে আপনি ওই রকম গান বানায় লয়ে আসেন। সো তোমার নিজের ভেতরে আর্টসটা কেমন? নেক্সট প্রোডাকশনগুলো কি কালা একটা ভর করবে কিনা, মানে এই টাইপের রিদম ভর করবে? আমার অলরেডি আসলে আমি না সবসময় গান বানাতে থাকি, সবসময় গান লিখতে থাকি। ইভেন কালা যখন হিট হচ্ছে, তখন আমি একটা গান, যে গানটা আমি লিখলাম কালার পরে, ওটা আবার খুবই মিনিমাল, খুবই মেলো একটা গান। কাজে ওটা আমি ভাবি না, কারণ আমি আমার মতো করে আমি গান বানিয়ে যাবো, এবং আমার অলরেডি কিছু গান পাইপলাইনে আছে, তো ওগুলো আমার রিলিজ করতে হবে। ওটা ভেবে, ওটা মেলেও আছে এবং হাইলি প্রডিউসও আছে। মানে আমার সাথে আসলে বিভিন্ন মানুষ কোলাবোরেশনও করে। যখন আমি নিজের প্রজেক্টগুলো যখন পুল করি, আমি আসলে খুবই ওই নিজের প্যাশন প্রজেক্টগুলো, যেগুলো আমি খুবই অ্যাকোস্টিক কাজ করতে পছন্দ করি, সেগুলো আমি মানে করতে থাকি। আবার দেখা গেলো যখন কোলাবোরেশন এখানকার আর্টিস্টরা করছে আমার সাথে, কারণ ওরা সামহাও ওরা আমার ভয়েসটা পছন্দ করেছে,
তো দেখা গেল আমি একটা জনরার সাথে পরিচিত হই যেটাকে বলে ইডিএম, ইলেকট্রনিক ডান্স মিউজিক। তো ওখানে এখানকার প্রডিউসাররা আমার ভয়েসটা ইউজ করে। আচ্ছা আচ্ছা। তো দেখা গেল একটা ট্র্যাক ওরা বাজে, আমাকে বললো আপনি এটার মধ্যে কিছু ভয়েস দেন, আপনি কিছু গান করেন। তো এভাবেই এই জনরার সাথে আমার কিন্তু একটা পরিচিতি আসলো। অবশ্যই, এবং অ্যাপ্রিসিয়েট করি, এবং এটা আমি বলিও, লিখেছিও কিছুদিন আগে, যেটা হচ্ছে বাংলাদেশি একজন শিল্পী এখানকার ইউএসএতে লস অ্যাঞ্জেলেস যাকে বলা হয় আর্ট কালচারের মানে তীর্থস্থান, সেই জায়গায় একেবারে বিদেশি নাগরিক, এমন না যে শুধু বাঙালি না, তাদেরকে নাচিয়ে বেড়াচ্ছে বাংলা গান দিয়ে। সো এইটার কারিশমার জায়গা থেকে তার মানে সম্ভব, মানে রিদম বা এই যে বলা হয় যে গানের কোনো মানে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নাই, এই ব্যারিয়ারটা কিভাবে তৈরি করো, মানে এই 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 সেতুটা কিভাবে তৈরি করো? আমার কাছে মনে হয় লোকাল ইজ গ্লোবাল। কারণ আমি যখন এখানে গাইতে আসলাম, আমি কিন্তু, কারণ আমার কিন্তু বাংলা ফোকটা খুব পছন্দ, আমি কিন্তু এখানে ফোক গাইছিলাম, আমার বন্ধু বাজার শ্যুটটাও ফোক, এবং ওইটা যেদিন আমি একটি ক্যাফেতে পারফর্ম করি সেদিনই কিন্তু মিস্টিক্যাল জয়ারের সাথে পরিচয় হয় আমার, কারণ ওরাও ওই প্রোগ্রামে ওরাও গাইতে আসে। আচ্ছা, আলাদাভাবে। তো ওরা খুব পছন্দ করে, তো যেটা ওরা দেখে যে এটা তো ফোক, এটা একটা অন্য ধরনের, এটা ঠিক বলিউডও না, কানে লাগে কোনো একটা কিছু, মানে যেটা আমার কাছে মনে হয় যে ওটাই হয়তো এখানে। আমি হয়তো যদি ওই দিন কোনো ওয়েস্টার্ন টাইপের, আমি যদি কোনো ব্যান্ডের গানও করতাম ওই অ্যারেঞ্জমেন্টে, হয়তো আমি এই অ্যাটেনশনটা পেতাম না, কারণ ব্যান্ডের গান কিন্তু পাশ্চাত্য থেকেই আমাদের খুব দামি কথা। রাইট। তো আমি তো ওখানকার খুশবুটা মনে হলো এখানে পেয়ে গেল, খুবই মিনিমাল মিউজিক আমি ওখানে গান করছিলাম একটা। তো আমার মনে হলো যে তবলা ছিল সাথে, আবার নাইলেনের গিটার ছিল, আমার মনে হয় যে এই জিনিসগুলো ওদের পছন্দ হয়। আচ্ছা, এবং সেখান থেকে যখন বিদেশিদের সাথে শো করো সামনে, তখন ওদের রিয়াকশনগুলো কেমন হয়? মানে বাংলাটা বোঝে ওরা? বাংলাটা আসলে কি, সুরটা আপনি কি সেতারের কোনো ল্যাঙ্গুয়েজ বোঝেন, আপনি সানায়ের কোনো ল্যাঙ্গুয়েজ বোঝেন, মানে ওটা সুরের তো একটা, কারণ আপনার ভয়েস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, ভোকাল। তো আপনি তো ভোকালটা দিয়ে আপনি কিছু একটা ডেলিভারি করছেন, এবং ওই জায়গাটায় আমি যেমন, আর আমার যে এই যে হাইপার, মানে এখন হয়তো হাইলি প্রডিউস এই গানগুলোর অ্যারেঞ্জমেন্টটা হয়তো অন্যরকম হচ্ছে, কিন্তু আমি যখন আসলে আমার অন্তরে আমার কলিজায় করেছি, ওখানেও কিন্তু আপনি এখানকার যে মানুষের সামনে যখন আমি পারফর্ম করেছি হারমোনিয়াম, তবলা বা ঢোল এগুলো দিয়ে, ওই হাইপটা কিন্তু তখনও ছিল, মানে ওখানেও যে তাদেরকে আমি ওই একটা জায়গায় নিয়ে চলে গেলাম। আচ্ছা, হ্যাঁ, আমার অন্তরায় আমার কলিজায় একটা জায়গায়, আমার কিছু ভিডিও হয়তো সোশ্যাল মিডিয়াতে থাকবে, লোকে দেখলে বুঝবে। ওই গানগুলির হয়তো অ্যারেঞ্জমেন্টটা এখানে একটু অন্যরকম করে ওরা করছে, যেখানে হয়তো ইলেকট্রনিক বিটস ওগুলো আসছে, কাজে তারা আমাকে তো আসলে হয়তো ওইভাবে দেখাতে ওদের মনে হচ্ছে ও একে দিয়ে তাহলে তোমরা। আচ্ছা, হ্যাঁ, কারণ এ তো আসলে ওই স্টাইলের, ওই মানে এটাকে প্রোডাকশনটা হয়তো অন্যরকম করতে হবে, কাজে ওদের হয়তো একটা মাইন্ডসেট তৈরি হয়েছিল যে আচ্ছা এ তো আসলে খুবই মিনিমাম। আমি বন্ধু বাজাও যখন করছি, আবার যখন আমার অন্তরায় বা করিমনা কাম সারেনা বা মিলন হবে কতদিন যখন করছি, কারণ আমাদের গানগুলো তো খুব পার্টিসিপেটরি। একদম। সেক্ষেত্রে একটু যদি বলি যে ধরো, অভিযোগ না, এটা নিয়ে আলোচনা করছি, কিছুদিন আগে এয়ার রহমানের একটা ইন্টারভিউ পড়ছিলাম, ও বলছিল যে এখনকার 5 লাইন আমরা সবসময় ব্যবহার করতো, কিন্তু এখন ব্যবহার করা হয় যে 59 সেকেন্ডসের রিলস আমি কোন জায়গা থেকে পিক করব। এটা শিল্পী, প্রোডাকশন, মিউজিক প্রডিউসার সবার ক্ষেত্রে একটা চাওয়া থাকে বা আর্জ থাকে। এই দৌড়টা কোনো অংশে গানটাকে খুব ডেভেলপ করে দেয়, কোনো অংশে ডিমোনারাইজ করে দেয়। তোমার কাছে কি মনে হয় যে রিলসে আমার এই 2 লাইনটা ঢুকাইতে হবে, এই 2 লাইনটা আমার রিলসে গুনগুন করাইতে হবে? তো এটা কি এক ধরনের মানে অদ্ভুত তাড়না মনে হয় কি না? এটা দেখেন, এই জায়গাটায় আমি বলবো যে আপনি গানটা শ্যুটটা কি করে করছেন। শ্যুটটাকে আমি যদি বলি কালার পরে অনেক, আমি যদি এখন আজকে জরিপ করি, কালার 2 লাইন পরে অন্য লাইন হয়তো কারো মনেও না থাকতে পারে, কিন্তু ও কালা পিক করে ফেলছে। কালা পিক করছে না, কিন্তু কালাটা পর্যন্ত আসতে আপনি কি অর্গানিক্যালি আসছেন, নাকি আপনি এটাকে ইউ পুশড ইট, কারণ আমি যখন শ্যুটটা করেছি ভাই, তখন কিন্তু আমি কম্পিউটারে বসিনি। আমার শ্যুটটা যখন আমি করি, আমি মাথায় করি, তারপর আমি তানপুরায় বসি, আমি হারমোনিয়ামে বসি, আমি দেখি খালি গলায় এটা কেমন লাগছে। পুরো গানটা কারণ আপনি দেখেন আমাকে কতবার খালি গলায় সাংবাদিক এই গানটা আমার অসুবিধা হয়নি গাইতে, কারণ আমি নিজে যখন সুরও করি, আমি কিন্তু যখন
খালি গলায় গাইতে থাকি আমি দেখি যে এটা খালি গলায় কেমন লাগছে। আচ্ছা আচ্ছা, এটা যদি ভালো লাগে দেন আপনি দেখেন যেটা এমনি সুন্দর তাকে আপনি গয়নাগাটি পরালে তো এটা আরো সুন্দর হবে একদম একদম। কিন্তু বেসিকে আমাদের ওখানে যেমন দেখা গেল যে আপনি শুরুতেই যদি আপনি কম্পিউটারে চলে যান আপনি কিন্তু বুঝতে পারছেন আপনি কম্প্রোমাইজ একটু করে ফেলেছেন ওখানে, কারণ ওগুলো ওই বিট থাকলে এমনি কিন্তু ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি একদম সুরটাকে খুব প্রাধান্য দাও, মানে উইদাউট ইনস্ট্রুমেন্ট সুরটা আমার জায়গায় লাগছে কিনা। আর পাঁচ লাইনের যে বিষয়টা, ওই পাঁচ লাইন যাওয়া পর্যন্ত তোমার তো একটা মেলোডি দিয়েই যাইতে হচ্ছে। সো ওই মেলোডির তুমি মানে তুমি তোমার নিজের অর্জন বলে মনে করছো? মানে 5 লাইন পর্যন্ত আমি ওই পর্যন্ত যাওয়ার আগে যে আমি শুরুটা কি করে করছি, আমার বেসিকটা কিভাবে শুরু হচ্ছে, তারপরে এবং ওটার সাথে আসলে এটা মিলছে কিনা, কাজে আপনি মিউজিক দিয়ে মিলিয়ে দেওয়া যায়, কিন্তু খালি গলায় মেলানো যায় না একদমই। তারপর ধরো কিছু কিছু জায়গায় বলা হয় এখন অনেক পুরনো জনপ্রিয় গানের পাঁচ ব্যবহার করে ফুয়াদ ইউজ করছে, প্রীতম হাসান ইউজ করছে, তোমার গানেও ইউজ করা হচ্ছে। সেটা পুরনো ফোক গানের 3 লাইন, বাকিগুলো তুমি হয়তো লিখলে। তো এইটা কতটা শুদ্ধ সঙ্গীতের চর্চা হচ্ছে এটা নিয়ে পাবলিক ডোমেনে কথা হচ্ছে। দু একজন বলে যে ভাই ওরা তো ওই গান থেকে ধার করে নিছে, লেখক না, আর আসেন না। তো এইগুলা অ্যান্সার দাও কীভাবে তুমি? আমার না ভালো লাগে যেগুলো নিয়ে কথা হচ্ছে, কারণ ভালো লাগে এটা নিয়ে কথা হচ্ছে, প্লাস এই যে এই জেনারেশনটা ওই গানগুলো ফিরে কি যার ভালো লাগছে না সে কিন্তু আসলে অরিজিনাল গানটাকেও আছে কেমন এত কথা হচ্ছে দেখি তো এটা শুনে। আচ্ছা, তাও মনে হয় যে তখন ধরেন সচিন কর্তাকে সে চিনছে অন্যভাবে এবং সে ওখান থেকে কিছু রস নিচ্ছে, তারপরে সে হয়তো অন্য কিছু হয়তো বানি ওকে যে আমি, কারণ এই গানগুলোর তো একটা টাইমলেস ব্যাপার থাকেই, যার কারণে এই গানটা এখনো ব্যবহার হয়েছে বা হচ্ছে। তাও মনে হয় যে এটা একদিক আমি ওভাবে দেখি যে যে কোনো আপনি দেখেন যে কোনোভাবেই আপনি করেন না কেন বা